এখন যদি আপনি এই কোলাবোরেটর হিসাবে সবাইকে ব্যান করতে চান, তাহলে ইতিহাসের পাতায় প্রথম জামাতকে নিয়ে আসতে হবে ৭১-এর কোলাবোরেটর হিসাবে, তার সাজাতে নিয়ে যান। তারপরে আপনি জাতীয় পার্টির দলে। আমরা যদি আওয়ামী লীগের সহযোগী হই, মহামান্য রাষ্ট্রপতি তো আওয়ামী লীগের সহযোগী, মাননীয় সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগের সহযোগী, কারণ আওয়ামী লীগ ওনাদেরকে নিছে। অসংখ্য বিচারপতিরা এখনও আছেন সুপ্রিম কোর্টের, ওনারাও আওয়ামী লীগের সহযোগী। অসংখ্য সচিবরা আসেন আওয়ামী লীগের সময় দেওয়া হয়েছে, যোগদান করা হয়েছে, ওরা আওয়ামী লীগের সহযোগী। জাজেসরা আসেন আওয়ামী লীগের সহযোগী। সবাই আপনি বাদ দেন, পারবেন? আজরমান প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, যে ব্যক্তিগত জিজ্ঞাসার কথা আমরা বলছি, সেই ব্যক্তিগত জিজ্ঞাসায় আমরা আসলে সব রাজনৈতিক দলের সময়ই দেখেছি, যখন যে দল সরকারে এসছে তখন তারা একই কাজ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকটাই আসলে সেরকম অনেক কিছু দেখার আমরা বা বলার চেষ্টা করছেন অনেকেই, যে এই সরকারের উপদেষ্টাদের মধ্যেও আমরা এই ধরনের আচরণ দেখতে পেলাম। তার মানে সংস্কৃতির কোনো পরিবর্তন হলো না বাংলাদেশে। এই দেখেন, এই সরকারের উপদেষ্টাদের মধ্যে ছাত্রদের প্রতিনিধি আছে, ওনারা সাবেক সরকারের যে মন্ত্রীরা যা করতো তাই করছেন। অন্যায় হচ্ছে, মব হচ্ছে, যার জোর আছে তার উপরে চালিয়ে দেওয়া হচ্ছে। জাতীয় পার্টিকে 13 মাস পরে এসে ব্যান করতে হবে, রাস্তা দখল করা হচ্ছে, পুলিশের সাথে যুদ্ধ করা হচ্ছে। কিসের জন্য? দ্য কোলাবোরেটর। আমরা আওয়ামী লীগের সহযোগী ছিলাম। ভাই, আমরা যদি আওয়ামী লীগের সহযোগী হই, মহামান্য রাষ্ট্রপতি তো আওয়ামী লীগের সহযোগী, মাননীয় সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগের সহযোগী, কারণ আওয়ামী লীগ ওনাদেরকে নিছে। অসংখ্য বিচারপতিরা এখনও আছেন সুপ্রিম কোর্টের, ওনারাও আওয়ামী লীগের সহযোগী। অসংখ্য সচিবরা আসেন আওয়ামী লীগের সময় দেওয়া হয়েছে, যোগদান করা হয়েছে, ওরা আওয়ামী লীগের সহযোগী। জাজেসরা আসেন আওয়ামী লীগের সহযোগী। সবাই আপনি বাদ দেন, পারবেন? 3টা নির্বাচনের মধ্যে একটা আমরা গিয়েছি 24-এ 14 একা, তাদের সাথে আরও দল ছিল 14 দল, 18-তে সবাই একসাথে গিয়েছেন। 14 নির্বাচনের পরে বিএনপি প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে গিয়েছে, ইনক্লুডিং তো 5টি সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র হয়েছিল বিএনপি। তার মধ্যে আমার সিলেটের মেয়রটাও কিন্তু বিএনপির। উনি 2টায় চলে গিয়েছিলেন ইলেকশন থেকে, বলে নাই, পরে উনি দেখেন উনি জিতছেন। এখন যদি আপনি এই কোলাবোরেটর হিসাবে সবাইকে ব্যান করতে চান, তাহলে ইতিহাসের পাতায় প্রথম জামাতকে নিয়ে আসতে হবে ৭১-এর কোলাবোরেটর হিসাবে, তার সাজাতে নিয়ে যান। তারপর আপনি জাতীয় পার্টির দলে। সমালোচিত যে নির্বাচন, 24-এর নির্বাচন, আমির নির্বাচন যেটাকে বলা হয়, সেই নির্বাচনে আপনাদের সহযোগিতাটা অনেক বেশি আসলে সমালোচিত হয়েছে। আমি নৈতিকভাবে মনে করি এই নির্বাচন নিয়ে আলোচনা করা সবার রাইট আছে, এবং আমাদেরকে ধরারও রাইট আছে। সাংবিধানিকভাবে, আইনগতভাবে এখানে কোনো অপরাধ বা কোনো ক্রাইম কিন্তু জাতীয় পার্টি করে নাই। এটা যেটা নির্বাচন কমিশন যেটা আছে, কালকে যদি নির্বাচন ডিক্লেয়ার দেয়, কেউ যদি সেই নির্বাচনে যায় আর কেউ যায় না, যে যায় নাই তাকেও কিন্তু আপনি অপরাধী বলতে পারবেন না, যে গেল তাকেও কিন্তু অপরাধী বলতে পারবেন না। নৈতিকভাবে এটা নিয়ে আলোচনা করতে পারেন। এটাকে জাতীয় পার্টির নেতাদের হয়তো বা এটার আনসার দিতে হবে, একদিন বা হোক কাল হোক, কিন্তু সেইটাকে আপনি দিয়ে আমাদের অর্ডারে কি আইজিপি গুলি করতো? আমাদের অর্ডারে কি রেভের ডিজি গুলি করতো? আমাদের অর্ডারে কি এখানে বিজিবির কমান্ডার গুলি করতো? করে নাই তো। আমরা তো স্ট্রাইকিং ফোর্সে ছিলাম না, আমরা বিরোধী দল হিসেবে ছিলাম, এবং বিরোধী দলে থাকা অবস্থায় কিন্তু আমাদের দলের যিনি সেই বিরোধী দলের নামের সামনে তকমা ছিল গৃহপালিত। হ্যাঁ, বলতে পারবেন, এটা তো অস্বীকারের সুযোগ নাই। শুনেন তন্নি, বাংলাদেশে নির্বাচন হয়েছে 15 ফেব্রুয়ারি, বিএনপি করেছে না একটা? সেটা কিন্তু নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আসছিল। আমার অগ্রজ যেখানে বসে আছেন, আমরাও নির্বাচন করেছি। আমাদের নির্বাচনগুলো 100% সেই হিসাবে যায় না। 86-তে আওয়ামী লীগ ছিল, যে জামাত আজকে বলতেছে জাতীয় পার্টিকে ব্যান করবে, সেই 86 নির্বাচনে জামাত ছিল, সংশোধন করে সংসদে গিয়েছে। আজকে সেই জামাত বলতেছে জাতীয় পার্টি ব্যান করার জন্য। তাহলে তাদের ইতিহাসটা আগে হিসাব করে দেখেন। কোনো না কোনোভাবে সবকিছু আসলে নির্বাচনী সমীকরণকে ঘিরে। নির্বাচনের সমীকরণে এদেশের রাজনীতিতে প্রত্যেকটা রাজনৈতিক বড় দলগুলার নির্বাচনের আপনি সবগুলোতে একবার 100% ফেরেস্তার মতো বলার সুযোগ নাই। আমাদের 8টি নির্বাচনে সবাই যায় নাই, আমরা রবরে নিয়ে করেছি, সেটার জন্য দায়বদ্ধতা থাকতে পারে। সেই দায়বদ্ধতার মধ্যেও জাতীয় স্বার্থে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু বৈধ। সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয়েছে যে 86 তো কি এই 90 পর্যন্ত এই কাজগুলো সমস্ত বৈধ ছিল। 24-এর নির্বাচনকে কিন্তু এই সংসদ কখনো আপনি বাতিল করতে পারবেন না। অনেক আইন আছে, দেশের আছে, কিন্তু এই নৈতিকভাবে নির্বাচনগুলো মোটেও কাম্য না, কারো চায় না। এখন কি হচ্ছে? দেশকে অস্থিতিশীল করার জন্য, নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য, বানচাল করার জন্য মব কালচার শুরু হয়েছে। যার জন্য শক্তি বেশি তাকে দিয়ে ছোটো নীরব যারা তাদের পিটানো হচ্ছে, ছোটো দলকে বাইরে রাখার ষড়যন্ত্র হচ্ছে। বড় বড় রাজনৈতিক দলকে রেখে একটা নির্বাচন করবেন, এক দলের সাথে জোর করে বিরোধী দলে যেতে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে। তাহলে কি হচ্ছে? আমরা কি বাদ দিলাম? এই ষড়যন্ত্র যেটা করছে সেটাই এখন এখানে চলছে। নাজমুল হক প্রধান, এই যে নানান রকমের অপরাধের কথা আমরা বলছি, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে একটি সভাপতিত্বে অনুষ্ঠিত একটা সভায় একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ অভিযোগপত্র দাখিল হলেই নির্বাচনের অযোগ্য হবেন। সরকার
সরকারি চাকরিও থাকবে না। সেটা কি আপনি সামনে নির্বাচনে কেমন প্রভাব ফেলবে বলে মনে করেন? আমি ওই কথাটার উত্তর দেওয়ার আগে আমাকে দু একটা কথা বলতে হয়। সেটা হচ্ছে যে পলিটিক্সটা কি, রাজনীতির মুদ্রা কথা হলো এটা বেসিসটা হচ্ছে টলারেন্স, ধৈর্য, নাম্বার 1, সহ্য। নাম্বার 2 হচ্ছে রাজনীতি হচ্ছে মতবিরোধের, প্রতিদ্বন্দ্বিতার, প্রতিবাদের। কিন্তু রাজনীতিটা প্রতিহিংসার না। যখন রাজনীতিটা প্রতিহিংসার হয়ে যায় তখন রাজনীতি রক্তাক্ত হয়ে যায়। আমরা বাংলাদেশে আমরা একটা রক্তাক্ত রাজনীতি অতিক্রম করে একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা প্রতিবাদের, প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি চেয়েছিলাম। আজকের রাজনীতিটাকে আবার রক্তাক্ত করার চিন্তা করা হচ্ছে এবং সেটা অলরেডি সেদিকেই ধাবিত হচ্ছে। তাহলে এই যে প্রতিহিংসার রাজনীতি, যে রাজনীতিটা সমাজটাকে আরও বিভক্ত করবে, সেই রাজনীতিই করছে, যেটা শেখ হাসিনা করছিল ওই একই রাজনীতি বর্তমান সরকার করতেছে। আজকে এই যে বাদ দেওয়া, দলকে নিশ্চিহ্ন করে দেওয়া, আজকে যদি বলি আমি, এই যে উনি একটা ভালো কথা বলছে যে ভোট তো বিভিন্ন সময় বিরোধী করেছে। আপনি কি জানেন 18 সালের ভোটে বিএনপি তো করেছে, বরঞ্চ বিএনপির মতো জামাত তার আলখেল্লা ফেলে দিয়ে 22টা সিটে ভোট করেছে জামাত। 22টা সিটে জামাতের লোক ভোট করেছে বিএনপির মধ্যে ঢুকে গিয়ে, আমির সহ। তাহলে এই যে ঘটনাগুলি আপনি ক্লাসিফিকেশন কীভাবে করবেন? তাহলে অ্যাজ হোল আপনাকে গ্রসলি ধরতে হবে যে হ্যাঁ, এই যে খুন করে যুক্ত কারা ছিল। খুন করে ছেলে খুন করলে এই জন্য বাপ দায়ী হয় না, বাপ খুন করলে এই জন্য ছেলে দায়ী হয় না, বাপ অপরাধ করলে কেন সন্তান দায়ী হয় না। এটা আমাদের ধর্মেরও রেওয়াজ, যে অপরাধ করে সেই দায়ী হয়। তাহলে আজকের প্রেক্ষাপটে অপরাধীদেরকে শনাক্ত করার জন্য গভর্নমেন্ট যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বা নিতে পারছে না দেখে জেনারেলি গভর্নমেন্ট এরকম নিচ্ছে। হ্যাঁ, যেই লোকটা কি সরকারি কর্মচারী হোক, আমলাই হোক, অথবা রাজনৈতিক দলের নেতাই হোক, যদি ক্রাইমের সঙ্গে যুক্ত থাকে, যেগুলো ক্রাইম ক্লাসিফাই করা হয়েছে, তাই না, সেটা তার সাজা হয়ে যাবে। অভিযোগপত্র দাখিল হলে এই যে নির্বাচনের অযোগ্য হবে, সেটি নির্বাচনে কেমন প্রভাব ফেলবে বলে মনে করেন? নির্বাচন অভিযোগ তো আগে করুক না, 1 বছর 13 বছর পার হয়ে গেল, তখন এখন আবার কার অভিযোগ? আপনি আরো অভিযোগ তৈরি করে ফেলেন এখন থেকে। আপনি সে 1000 লোককে তৈরি করে ফেলেন, হ্যাঁ এই 1000 লোক এরকম ঘটনার সঙ্গে যুক্ত। আপনি এমপি দাঁড়াবে, তারপরে গিয়ে আপনি করবেন যে না ও অনুপযুক্ত, হইতে পারে না। তো এটা তো আপনি এই সময়টা কী করছেন, কি খেলাধুলা করছেন, সময়টার মধ্যে কী কাজটা করছেন আপনি এর মধ্যে তালিকা করুন। আপনি এই সব তো ব্যানের জায়গা না, আমি ব্যানের জায়গা কেন যেতে বলছি না, শুনেন, মানে সময় একদম শেষ, একটু বলে নিই। আমরা দেশ স্বাধীনের পর থেকে আমরা একটা মারাত্মক সন্ত্রাসবাদের রাজনীতি কবলে ছিলাম, আন্ডারগ্রাউন্ড রাজনীতি। আমাদের পার্টিও ব্যান্ড ছিল। আন্ডারগ্রাউন্ড রাজনীতি কী হয় সেটা আমরা জানি। এইভাবে আসলে কোনো রাজনৈতিক দলকে দমিয়ে রাখা যায় না। নাজমুল হক প্রধান, এটি হতে আজম খান, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রতিনিধিত্ব রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। টিভিসির সঙ্গেই থাকুন।